চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা হ্যালোএরিনসের ভৌত আর রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। প্রথমে হ্যালোএরিনসের ভৌত ধর্মগুলো আমরা এক নজরে দেখে নেব। হ্যালোএরিনসের ভৌত ধর্ম। হ্যালোএরিনসগুলোর বিভিন্ন ভৌত ধর্ম যেমন জলে দ্রাব্যতা, ভৌত অবস্থা, দ্বিমেরু ভ্রামক ইত্যাদি বিষয়গুলো নিয়ে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখব এরা কিন্তু জলে অদ্রাব্য। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কম হয়। আর এদের যে আইসোমারগুলো আছে সেই আইসোমারগুলোর ক্ষেত্রেও গলনাঙ্ক স্ফুটনাঙ্কের পার্থক্য আমরা লক্ষ্য করি। সেই সঙ্গে এদের আইসোমারগুলোর মধ্যে দ্বিমেরু ভ্রামকেরও তারতম্য থাকে। সেই বিষয়গুলোকে আমরা এক নজরে মনে রাখার চেষ্টা করব। যেমন ভৌত অবস্থার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব এরা সাধারণত কী হয়, বর্ণহীন তরল অথবা এরা বর্ণহীন তরল হয় বা এরা কেলাসাকার বা কেলাসিত কঠিন। এই হলো এদের ভৌত অবস্থা, হয় বর্ণহীন তরল হবে নাহলে কেলাসিত কঠিন হবে। আর এই হ্যালোএরিনসগুলোর মনে রাখবে এরা কিন্তু জলে অদ্রাব্য। হ্যালোএরিনসগুলো জলে অদ্রাব্য হয়। কেন জলে অদ্রাব্য হয় বলো তো? জলে দ্রাব্য আর অদ্রাব্য সেটা অনেকটাই হাইড্রোজেন বন্ধনের উপর নির্ভর করে। তো এরা জলে অদ্রাব্য হয় এবং জলে অদ্রাব্যর কারণ হলো এরা জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠন করে না। হাইড্রোজেন বন্ধন গঠন করে না, সে কারণে এরা কিন্তু জলে অদ্রাব্য। কিন্তু হ্যালোএরিনসগুলো আবার জৈব দ্রাবক। হ্যালোএরিনসগুলো জৈব দ্রাবক, যেমন কার্বন টেট্রাক্লোরাইড, যেমন ক্লোরোফর্ম ইত্যাদি জৈব দ্রাবকে দ্রাব্য। এ হলো এদের দ্রাব্যতার আলোচনা। অন্যদিকে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কথা যদি বলা হয় তাহলে দেখা যাবে এদের গলনাঙ্ক, হ্যালোএরিনসগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলক কম হয়। তুলনামূলক কম। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলক কম হওয়ার কারণ কি বলতো? কেন এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়? কারণ এরা কিন্তু জলের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না, অথবা অণুগুলো হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। অণুগুলি এইচ বন্ধন গঠনে অক্ষম। এ কারণে কিন্তু এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলক কম হয়। এদের আইসোমারগুলোর ক্ষেত্রে যদি দেখা যায়, আইসোমারগুলোর ক্ষেত্রে আইসোমারের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে দেখব যে প্যারা আইসোমারের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু বেশি হয়। প্যারা আইসোমারের বেশি হয় অথবা মেটা আইসোমারের তুলনায়। কেন বেশি হয় বলো তো? প্যারা আইসোমারের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণ কি? তো মনে রাখবে প্যারা আইসোমারের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণ হলো এর সুষম আকৃতি। সুষম আকৃতি। আর কি হয়? অণুগুলোর ঘন সন্নিবেশ ঘটে। অণুগুলির ঘন সন্নিবেশ ঘটে। মাথায় রাখবে কথাটা। সেই সঙ্গে মনে রাখবে বিচ্ছিন্ন করার জন্য অধিক শক্তি দরকার হয়। বিচ্ছিন্ন করতে অধিক শক্তি দরকার হয়, অধিক তাপ শক্তির দরকার হয়। মনে থাকবে। এই হলো যে আইসোমারের ক্ষেত্রে তাহলে মনে রাখবে প্যারা আইসোমারের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু অথবা মেটা আইসোমার অপেক্ষা বেশি হয়। কারণ প্যারা আইসোমারগুলো সুষম আকৃতি, এদের বিন্যাসটা সুষম হয় এবং এর ফলে অধিক ঘন সন্নিবেশ ঘটে। ফলে অণুগুলোকে বিচ্ছিন্ন করার জন্য অধিক তাপ শক্তি দরকার হয়। ফলে এই হলো স্বচ্ছ একটা ধারণা। হ্যালোএরিনসগুলো ভৌত ধর্ম। এরা বর্ণহীন তরল বা কেলাসিত কঠিন হতে পারে। এরা জলে অদ্রাব্য। জলে অদ্রাব্যের কারণ হলো এরা হাইড্রোজেন বন্ধন গঠন করে না।
এরা জৈব দ্রাবক যেমন কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম ইত্যাদিতে দ্রাব্য। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলক কম হয়। তুলনামূলক কম হওয়ার কারণ কি বলতো? কারণ এর অণুগুলো হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ থাকতে পারে না। আইসোমারগুলোর ক্ষেত্রে যদি গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কথা বিবেচনা করি তাহলে প্যারা আইসোমারের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবথেকে বেশি হয় অথবা মেটা আইসোমার অপেক্ষা। কারণ প্যারা আইসোমারগুলো কি সুষম আকৃতির হয়, এদের মধ্যে কেলাসীয় গঠনে অধিক ঘন সন্নিবেশ ঘটে, ফলে অণুগুলোকে বিচ্ছিন্ন করার জন্য অধিক তাপশক্তির দরকার হয়। আর একই কারণে কি হয় বলতো? একই কারণে অর্থ বা মেটা আইসোমার অপেক্ষা প্যারা আইসোমারের জলের দ্রাব্যতা বা দ্রাব্যতাও কম হয়। মনে থাকবে, পরের তথ্য মনে রাখবে। একই কারণে প্যারা আইসোমারের দ্রাব্যতা কম হয়। মনে থাকবে। এবার যদি দ্বিমেরু ভ্রামকের বক্তব্য, দ্বিমেরু ভ্রামকের যদি একটু মনে রাখার চেষ্টা করি, দ্বিমেরু ভ্রামক হ্যালো এরিনসগুলো দ্বিমেরু ভ্রামকের কথা যদি বলি তাহলে মনে রাখবে দ্বিমেরু ভ্রামকের ক্ষেত্রে কি হবে? ফ্লোরোবেনজিনে সর্বনিম্ন হয়, ফ্লোরোবেনজিনের দ্বিমেরু ভ্রামক সব থেকে কম হয়, আর ক্লোরোবেনজিনের দ্বিমেরু ভ্রামক সব থেকে বেশি হয়। মনে থাকবে। এবার ক্লোরোবেনজিন থেকে আয়োডোবেনজিন দ্বিমেরু ভ্রামকের মান হ্রাস পায়, ফলে আয়োডোবেনজিন হলে ব্রোমোবেনজিন। এই হলো দ্বিমেরু ভ্রামকের ট্রেন্ড। মনে রাখবে, দ্বিমেরু ভ্রামক ফ্লোরোবেনজিনের সর্বনিম্ন হয়, ক্লোরোবেনজিনের সর্বোচ্চ, এবং ক্লোরোবেনজিন থেকে আয়োডোবেনজিন হ্রাস পায়। আইসোমারগুলোর ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি দ্বিমেরু ভ্রামকের মান আইসোমারগুলোর ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে আইসোমারগুলোর ক্ষেত্রে আইসোমারের ক্ষেত্রে কি হবে? হ্যালোজেনের দূরত্ব বৃদ্ধির সঙ্গে দ্বিমেরু ভ্রামক হ্রাস পায়। ফলে দ্বিমেরু ভ্রামকের যদি আমরা ডাইক্লোরোবেনজিনের সিরিজটা দেখি তাহলে দ্বিমেরু ভ্রামক কি হবে? এর সব থেকে বেশি হবে অর্থো আইসোমার, তারপরে মেটা আইসোমার, তারপরে প্যারা আইসোমার। এই হলো আইসোমারগুলোর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক। ফলে হ্যালো এরিনসগুলোর দ্বিমেরু ভ্রামক আমরা কি পেলাম? ফ্লোরোবেনজিনের দ্বিমেরু ভ্রামক সর্বনিম্ন, আর ক্লোরোবেনজিন থেকে আয়োডোবেনজিন দ্বিমেরু ভ্রামকের মান ক্রমশ হ্রাস পায়। আইসোটপগুলোকে আমরা যদি আইসোমারগুলোর ক্ষেত্রে দেখি তাহলে হ্যালোজেনের দূরত্ব যত বাড়তে থাকবে দ্বিমেরু ভ্রামকের মান তত হ্রাস পেতে থাকে। এই হলো দ্বিমেরু ভ্রামকের ট্রেন্ড। আর এই হলো হ্যালো এরিনসগুলোর ভৌত ধর্মের একটা স্বাভাবিক ট্রেন্ড। তোমরা বলতে পারবে ক্লোরোবেনজিন, এই যে ক্লোরোবেনজিন বেনজিনে দ্রবীভূত হবে কিনা, ক্লোরোবেনজিন বেনজিনে দ্রবীভূত হবে কিনা। এবার আমরা হ্যালো এরিনসের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। রাসায়নিক ধর্ম হ্যালো এরিনসের রাসায়নিক বিক্রিয়াগুলো নিয়ে যদি কথা বলি তাহলে এরা বিভিন্ন ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে। আমরা একটা করে বিক্রিয়া নিয়ে আলোচনা করব। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং ধাতুর সঙ্গে বিক্রিয়া। সমগ্র হ্যালো এরিনসের বিক্রিয়াগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমে আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা এদের দেখে নেব। তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের নজরে যেটা আসবে, হ্যালো এরিনসগুলো কিন্তু নিউক্লিওফিলিক বিক্রিয়ার প্রতি অতটা সক্রিয় নয়। মনে থাকবে কথাটা? তাহলে আমরা ছোট্ট করে মনে রাখার চেষ্টা করব, হ্যালো এরিনসগুলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার প্রতি সক্রিয়তা তুলনামূলক কম। কারণ হিসাবে আমরা বলতে পারি যে CCl যে বন্ধনটা আছে সেই বন্ধনটা রেজোনেন্সের মাধ্যমে আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে, ফলে বন্ধন শক্তিশালী হয়, সহজে ভাঙে না, ফলে সহজে কিন্তু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে না। ফলে আমরা তথ্যের আকারে মনে রাখার চেষ্টা করব, হ্যালো এরিনসগুলো
মনে থাকবে। আমরা তথ্যের আকারে মনে রাখার চেষ্টা করব যে হ্যালোয়ারেন্সগুলোর কথা বলো। হ্যালোয়ারেন্সগুলো এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায়, মনে থাকবে কথাটা, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় এই এসএন বিক্রিয়া অর্থাৎ মনে রাখবে এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় সক্রিয়তা কম। কেন কম? কারণ হিসাবে কি বললাম বলো তো? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হ্যালোয়ারেন্সগুলোর সক্রিয়তা তুলনামূলক কম কেন? কারণ CCl বন্ধন রেজোনেন্স দ্বারা আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে। বোঝা গেছে? আর এর ফলে CCl বন্ধন শক্তি বৃদ্ধি পায় এবং সহজে বন্ধন ভাঙে না। এই কারণে কিন্তু এরাই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার প্রতি অতটা সক্রিয় নয়। আমরা যদি ছবি দিয়ে দেখতে চাই তাহলে দেখো, এইভাবে রেজোনেন্স দেখাবে। এই আংশিক দ্বিবন্ধন এক বন্ধন ছিল, দ্বিবন্ধন হয়ে গেল। আবার রেজোনেন্স পর্যায়ক্রমে চলবে। এইভাবে পর্যায়ক্রমে কিন্তু দেখাতে, ফলে CCl বন্ধন রেজোনেন্সের ফলে আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করায় বন্ধন শক্তি বৃদ্ধি পায়, বন্ধন শক্তিশালী হয়। বোঝা গেছে? আর এর ফলে সহজে বন্ধন ভাঙে না। আর এ কারণে এসএন বিক্রিয়ার প্রতি এদের সক্রিয়তা কম। মনে থাকবে। ফলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার প্রতি হ্যালোয়ারেন্সগুলোর সক্রিয়তা তুলনামূলক কম হওয়ার কারণ CCl বন্ধন রেজোনেন্সের সাহায্যে আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে। এবার আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুই একটা দেখে নিব। প্রথম যেমন OH গ্রুপ দ্বারা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, মনে থাকবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়াগুলো নিয়ে আমরা কথা বলবো। যেমন OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, এবং OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপন এই বিক্রিয়াটার ক্ষেত্রে তথ্য মনে রাখার চেষ্টা করবে। যেমন NaOH দ্রবণ দ্বারা কি করা হয়? রিফ্লাক্স করা হয়। প্রায় 350 ডিগ্রি C 300 atm চাপ। উৎপন্ন যৌগ আম্লিক করা হয়, মনে থাকবে। ফেনল উৎপন্ন হয় এবং বিক্রিয়াটাকে ডাউ বিক্রিয়া বলে, এটা একটা নেম রিয়াকশন, ডাউ বিক্রিয়া বলে। এই হলো তথ্য মনে রাখবো। ক্লোরোবেনজিনের যদি আমরা OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করি তাহলে এই তথ্যগুলো নিশ্চয়ই কি বিক্রিয়াটা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা রিফ্লাক্স করা হয়। প্রায় 350 ডিগ্রি C 300 atm চাপ প্রথম তৈরি হবে, এবং এটা হলো 1 নম্বর। এবং 2 নম্বর যদি HCl দিয়ে আম্লিক করা হয় তাহলে ফেনল হবে। এই হলো বিক্রিয়াটা। বোঝা গেছে? তোমরা যদি এটা না দিতে চাও প্রথম ধাপে, তাহলে দুটো ধাপে যদি দেখাতে চাই তাহলে এটা হবে, এবং একে যদি লঘু HCl দেওয়া যায় তাহলে পরের ধাপে ফেনল হবে। ফলে 2 ধাপে বিক্রিয়াটা লিখতে পারি, 1 ধাপও লিখতে পারি, অসুবিধার কিছু নেই। পরীক্ষায় 1 ধাপ 2 ধাপ যদি বলে ABC, তাহলে ABC আকারে লিখবো, অসুবিধার কিছু নেই। এবং এই হলো প্রথম বিক্রিয়া, OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়াকে ডাউ বিক্রিয়া বলা হয়। মনে থাকবে, ডাউ পদ্ধতি। ঠিক আছে, আমরা 2 নম্বর বিক্রিয়ায় চলে যাব। তাহলে 1 নম্বর বিক্রিয়া আমরা OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপনের মাধ্যমে ফেনল তৈরি করলাম।
মনে রাখবে, তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলে বিক্রিয়াগুলো কিন্তু মনে রাখা অনেক সহজ হয়। আর অর্গানিক কেমিস্ট্রিতে বিক্রিয়া মনে রাখতে হবে 2 নম্বর NH2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। NH2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করব হ্যালো এরিসের হ্যালো গ্রুপটাকে, এক্ষেত্রে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ দ্বারা, মনে থাকবে এটা কি ইথার বা DMF, মনে রাখবে পিরিডিন, পিরিডিন বা DMF এর উপস্থিতিতে বোঝা গেছে 475 কেলভিনের মতন উষ্ণতা, 60 ATM চাপ, কি তৈরি হবে? অ্যানিলিন তৈরি হবে, অ্যানিলিন গঠন। ফলে এই বিক্রিয়াটার যদি আমি তথ্য মনে রাখতে চাই, NH2 গ্রুপ দ্বারা সহজে মনে রাখতে পারবো অ্যামোনিয়ার জলীয় দ্রবণ দ্বারা বিক্রিয়া ঘটানো হবে পিরিডিন বা DMF এর উপস্থিতিতে, 475 কেলভিন, 60 ATM চাপ, অ্যানিলিন তৈরি হবে। দেখো বিক্রিয়াটা Cl এর সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো হয়, বোঝা গেছে NaOH প্রায় 475 কেলভিন উষ্ণতা এবং 60 ATM চাপ, তৈরি হবে অ্যানিলিন। এ হলো আর একটা বিক্রিয়া, Cl গ্রুপকে NH2 গ্রুপ দ্বারা সহজে প্রতিস্থাপিত করতে হবে। ফলে এই মুহূর্তে আমরা হ্যালো এরিনসের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম বিক্রিয়াটা OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, দ্বিতীয় বিক্রিয়াটা NH2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করলাম। এই কন্ডিশনে ক্লোরোবেনজিন অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে এবং অ্যানিলিন উৎপন্ন হয়। বোঝা গেছে। আমরা তৃতীয় বিক্রিয়াটা যদি দেখি, তৃতীয় বিক্রিয়া CN গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, মনে থাকবে CN গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। এক্ষেত্রে কি করা হবে? বিক্রিয়াটা CuCN দ্বারা বিক্রিয়া ঘটানো হবে, CuCN দ্বারা বিক্রিয়া ঘটানো হবে 475 কেলভিন উষ্ণতায় এবং সায়ানোবেনজিন উৎপন্ন হবে, সায়ানোবেনজিন। বোঝা গেছে, সায়ানোবেনজিন উৎপন্ন হবে এবং বিক্রিয়াটার ক্ষেত্রে মনে রাখবে খুব সহজে কিন্তু আমরা বিক্রিয়াটা ঘটাতে পারি। যেমন Cl এর সাথে যদি CuCN এর বিক্রিয়া ঘটানো হয় প্রায় 475 কেলভিন উষ্ণতায়, তাহলে সেক্ষেত্রে সায়ানোবেনজিন উৎপন্ন হবে এবং Cl গ্রুপ CN দ্বারা প্রতিস্থাপিত হবে। খুব সহজে কিন্তু আমরা এই প্রতিস্থাপন বিক্রিয়াগুলো কিন্তু দেখাতে পারি। বোঝা গেছে? মনে থাকবে। খুব কোনটা জায়গা বোঝা গেল না বলো তো? এই জায়গাটা এখানে হবে কিউপ্রিক অক্সাইড, অনুঘটক কিউপ্রিক অক্সাইড, আর এই হলো প্রতিস্থাপন বিক্রিয়া। ফলে মূলত এখানে আমাদের যে তিনটা প্রতিস্থাপন বিক্রিয়া পড়লাম, একটা হলো OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, একটা হলো CN গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, আর একটা হলো NH2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। এই মুহূর্তে আমরা হ্যালো এরিনসের রাসায়নিক বিক্রিয়াগুলো নিয়ে কথা বলছি। তোমরা বলতে পারবে যদি এটা হয়, এখানে Cl আছে, এখানে কি দিলে এটা হবে? NH2 বলো তো, Clকে কি দিলে অ্যানিলিন হবে? আমরা পরের আলোচনায় চলে যাব রাসায়নিক ধর্মে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আমরা একটু কথা বলে নিব। মনে রাখা দরকার, হ্যালো এরিনগুলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে এই যে হ্যালোজেন গ্রুপ আছে, হ্যালোজেন গ্রুপটা ইলেকট্রন আকর্ষী গ্রুপ। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলের বিক্রিয়াগুলো, ক্লোরিনেশন, হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন ইত্যাদি বিক্রিয়াগুলো, এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে যে ইলেকট্রোফিলিক মানে ইলেকট্রোফাইল বলয়টাকে যে আক্রমণ করবে, ইলেকট্রনের প্রতি যে ফিলিংস ইলেকট্রোফাইল, সেক্ষেত্রে বলয়ের সাথে যুক্ত হ্যালোজেন গ্রুপটা একটা ফ্যাক্টর। তো হ্যালোজেন গ্রুপের প্রকৃতি নিয়ে আমরা একটু ছোট্ট নোট নেব। হ্যালোজেনের সাথে যুক্ত যে হ্যালোজেন গ্রুপ আছে এটা ইলেকট্রন আকর্ষী গ্রুপ। আর আমরা জানি ইলেকট্রন আকর্ষী গ্রুপগুলো সাধারণত মেটা নির্দেশক হয়, কিন্তু হ্যালোজেনের ক্ষেত্রে এই ঘটনাটার ব্যতিক্রম। ইলেকট্রন আকর্ষী গ্রুপ হওয়া সত্ত্বেও হ্যালোজেনগুলো কিন্তু অর্থোপ্যারা নির্দেশক।
কারণ হ্যালোজেনগুলো দু ধরনের প্রভাব প্রদর্শন করে, মাইনাস আই প্রভাব যার সাহায্যে বলের সব জায়গা থেকে ইলেকট্রন টেনে নেয়, আর প্লাস আর প্রভাব যার সাহায্যে বলের অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে। কিন্তু মাইনাস আই প্রভাবটা প্লাস আর প্রভাবের তুলনায় বেশি হয় ইলেকট্রন বলয় থেকে হ্যালোজেন অভিমুখে ক্রিয়া করে, সে কারণে ইলেকট্রন আকর্ষী গ্রুপ হ্যালোজেন হয়। এই বক্তব্যটা আমরা ছোট্ট করে নোটবুকের আকারে মনে রাখার চেষ্টা করব। মনে রাখবে হ্যালোজেন গ্রুপ ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রন আকর্ষী হলেও অর্থপ্রেরণা নির্দেশক, এই তথ্যটা মনে রাখবে। এবং হ্যালোজেনগুলো মনে রাখবে হ্যালোজেন গ্রুপ মাইনাস আই প্রভাব দ্বারা ইলেকট্রন আকর্ষণ করে, আর হ্যালোজেন গ্রুপ প্লাস আর প্রভাব দ্বারা ইলেকট্রন বিকর্ষণ করে। এক্ষেত্রে মনে রাখবে যে মাইনাস আই প্রভাব প্লাস আর হওয়ায় ইলেকট্রনের সরণ বলয় থেকে এক্স অভিমুখে হয়। বোঝা গেছে, ইলেকট্রনের সরণটা বলয় থেকে এক্স অভিমুখে হয়, কারণ যেহেতু এই প্রভাবটা বেশি, মাইনাস আই প্রভাব প্লাস আর প্রভাব অপেক্ষা বেশি। ফলে আমরা যদি একটা ছবি দেখে নিই, এই ছবিটা যদি আমরা দেখে নিই তাহলে দেখো এখানে এক্স আছে, ফলে এর নিঃসঙ্গে ইলেকট্রন জোড় প্লাস আর প্রভাব এটা, আর ইলেকট্রন টেনে নেওয়া হলো মাইনাস আই প্রভাব। প্লাস আর প্রভাবের তুলনায় মাইনাস আই প্রভাবটা বেশি হয় বলয় থেকে ইলেকট্রন হ্যালোজেন অভিমুখে টেনে নেয়, যেহেতু এই প্রভাবটার মান প্লাস আর প্রভাবের তুলনায় বেশি, সে কারণে এরা কি হয়, ইলেকট্রন আকর্ষী গ্রুপ হয়। আর এজন্য কি হয় বলো তো, মনে রাখবি এজন্য হ্যালোএরিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিন অপেক্ষা ধীরে ঘটে, বেনজিন অপেক্ষা ধীরে ঘটে। বোঝা গেছে, বেনজিন অপেক্ষা যেমন ক্লোরোবেনজিনে ধীরে ঘটবে, কারণ এরা বলয় থেকে ইলেকট্রন টেনে নেওয়ায় বলের সক্রিয়তা হ্রাস পায়। বোঝা গেছে, কিন্তু তা সত্ত্বেও এরা আবার অর্থপ্রেরণা নির্দেশক। কারণ অর্থপ্রেরণা নির্দেশকের কারণ কি, অর্থপ্রেরণা নির্দেশক হওয়ার কারণ কি বলতো, অর্থপ্রেরণা নির্দেশকের কারণ হিসাবে আমরা কি বলতে পারি, অর্থপ্রেরণা নির্দেশকের কারণ। তার আগে এই কথাটা বোঝা গেছে। আবার বলছি যে হ্যালো গ্রুপটা যে আছে, সেই হ্যালো গ্রুপটা কিন্তু কি করে, ইলেকট্রন আকর্ষী গ্রুপ। ইলেকট্রন আকর্ষী গ্রুপ হলে মেটা নির্দেশক হওয়ার কথা, কিন্তু এরা তারপরেও অর্থপ্রেরণা নির্দেশক। আমি এখানে কারণটা বলবো কেন অর্থপ্রেরণা নির্দেশক। এবার এরা দু ধরনের প্রভাব প্রদর্শন করে, মাইনাস আই আর প্লাস আর। মাইনাস আই দ্বারা বলয় থেকে ইলেকট্রন টেনে নেয়, আর প্লাস আই দ্বারা বলের মধ্যে ইলেকট্রন পাঠিয়ে ঘনত্ব বৃদ্ধি করে। কিন্তু প্লাস আর অপেক্ষা মাইনাস আই এর প্রভাব বেশি হওয়ায় ইলেকট্রন বলয় থেকে এক্স হ্যালোজেন অভিমুখে ঘটে, ফলে বলয়ের সক্রিয়তা হ্রাস করে এরা। সে কারণে এদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিন অপেক্ষা ধীরে ঘটে। কিন্তু এরা ইলেকট্রন আকর্ষী গ্রুপ হওয়া সত্ত্বেও কেন অর্থপ্রেরণা নির্দেশক বলো তো, এর কারণ হলো এরা মাইনাস আই প্রভাব দ্বারা সব জায়গায় ইলেকট্রন টেনে নেয়। মাইনাস আই প্রভাব দ্বারা, মনে রাখবে কি, হ্যালোজেন মাইনাস আই প্রভাব দ্বারা বলের সব জায়গা থেকে ইলেকট্রন টেনে নেয়, কিন্তু প্লাস আর প্রভাব দ্বারা এরা কেবলমাত্র অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রনের ঘনত্বের বৃদ্ধি ঘটায়। কথাটা বোঝাতে পেরেছি? দেখো ছবিটার দিকে, মাইনাস আই প্রভাব ইন্ডাকটিভ ইফেক্ট দ্বারা বলের সব বিন্দু থেকে, সব পয়েন্ট থেকে ইলেকট্রন টেনে নেয়, কিন্তু প্লাস আর প্রভাব দ্বারা যখন প্লাস আর প্রভাব দেখাবে তখন কেবলমাত্র অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কীরকম করে বৃদ্ধি পায়।
মনে করো এখানে আছে ক্লোরিন আছে, ক্লোরিন কি করবে, এইখানে চলে আসবে, ইলেকট্রন এখানে চলে আসবে। দেখো অর্থ পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেল, ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেল কিনা বলো তো, এরকম আছে। পরের ধাপে কি হবে, এটা আবার এইখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, ফলে প্যারা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে, প্যারা পজিশনে বেড়ে গেল। দেখো তারপরের ধাপে কি হবে, এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে, আবার অর্থ পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে। ফলে প্লাস আই প্রভাব দ্বারা কি করে, প্লাস আই প্রভাব দ্বারা অর্থ পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি। দেখো অর্থ আর প্যারা পজিশন, এই যে দেখো অর্থ পজিশন এবং প্যারা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাচ্ছে প্লাস আর প্রভাব দ্বারা। কিন্তু মাইনাস আই সব জায়গা থেকে ইলেকট্রন টেনে নিবে, ফলে কি হবে বলো তো, সে কারণে এরা অর্থপ্যারা নির্দেশকে ছোট করে মনে রাখার চেষ্টা করবে। কি করবে, মাইনাস আই প্রভাব দ্বারা বলয়ের সব স্থানের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, কিন্তু প্লাস আর প্রভাব দ্বারা কেবলমাত্র, মনে রাখবে কেবলমাত্র কোন পজিশনে বলো, অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। এজন্য এক্স গ্রুপ অর্থপ্যারা নির্দেশক। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে কেন অর্থপ্যারা নির্দেশক নিশ্চয়ই বোঝা গেল। ফলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যেটা পেলাম, হ্যালোজেন গ্রুপ, হ্যালোয়ারিন্সগুলোর ক্ষেত্রে যে হ্যালো গ্রুপটা আছে সেটা দু রকমের প্রভাব, মাইনাস আই প্লাস আর। মাইনাস আই প্রভাব বেশি হয় ইলেকট্রন অভিমুখ, হ্যালোজেন অভিমুখে ঘটে বলয় থেকে, কিন্তু এটা ইলেকট্রন আকর্ষী গ্রুপ হলেও অর্থপ্যারা নির্দেশক, কারণ একে প্লাস আর প্রভাব দ্বারা কেবলমাত্র অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি ঘটায়। এবার আমরা এদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো একটু দেখে নিব, যেমন হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন ঠিক আছে, যেমন ক্লোরিনেশনের কথা যদি বলি, ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া ঘটায় অনাদ্র ফেরিক ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, লুইস অ্যাসিডের উপস্থিতিতে। সেই সঙ্গে মনে রাখবে এটা অর্থপ্যারা নির্দেশক, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট বক্তব্য। উৎপন্ন প্রোডাক্টটা মনে রাখার জন্য মনে রাখবে কি, এই গ্রুপটা অর্থপ্যারা নির্দেশক। ফলে অর্থপ্যারা নির্দেশক হওয়ার ফলে যে অর্থ এবং প্যারা আইসোমার তৈরি হবে, ফলে কি তৈরি হবে, অর্থ আর প্যারা আইসোমার। ফলে অর্থ ডাইক্লোরোবেনজিন এবং প্যারা ডাইক্লোরোবেনজিন পাওয়া যাবে। অর্থ ডাইক্লোরোবেনজিন এবং প্যারা ডাইক্লোরোবেনজিন, এই হলো হ্যালোজেনেশন বিক্রিয়া। অসুবিধার কিছু নেই তো, খুব সহজ আছে, কারণ আমরা জানি গ্রুপটা অর্থপ্যারা নির্দেশক। ফলে অর্থপ্যারা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো অর্থপ্যারা আইসোমার হবে। যেমন আমরা 2 নম্বর বিক্রিয়া দেখব, নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়া গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে ঘটানো হয় এবং NO2 গ্রুপ এসে প্রবেশ করে। কোথায় প্রবেশ করবে NO2 গ্রুপ এসে, সেটা নির্ভর করবে Cl গ্রুপ ওরিয়েন্টেশনের উপর। Cl গ্রুপটা হলো অর্থপ্যারা নির্দেশক, ফলে NO2 গ্রুপ এসে অর্থ পজিশন এবং প্যারা পজিশনে প্রবেশ করবে, ফলে অর্থপ্যারা আইসোমার তৈরি হবে। অর্থ ক্লোরো নাইট্রোবেনজিন এবং প্যারা ক্লোরো নাইট্রোবেনজিন উৎপন্ন হবে। এই হলো নাইট্রেশন বিক্রিয়া। বিক্রিয়াগুলো খুব সহজ, আমরা যদি গ্রুপটার ওরিয়েন্টেশন জানি তাহলে অসুবিধার কিছু নেই। আমরা এবার দেখব সালফোনেশন বিক্রিয়া। সালফোনেশন বিক্রিয়ায় কি হবে বলো তো, সালফোনেশন আমরা যদি হ্যালোএরিনসে সালফোনেশন করি গাঢ় সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে সেক্ষেত্রে সালফোনিক অ্যাসিড গ্রুপ এসে ঢুকবে। কোথায় ঢুকবে সেটা ওরিয়েন্টেশনের উপর নির্ভর করবে। যেহেতু Cl গ্রুপটা অর্থপ্যারা নির্দেশক, ফলে অর্থ পজিশনে SO3H গ্রুপ প্রবেশ করে, সালফোনিক অ্যাসিড গ্রুপ এবং প্যারা পজিশনে সালফোনিক অ্যাসিড গ্রুপ তৈরি হবে। এবং এই যৌগগুলোর নামও মনে রাখবে, 1 ক্লোরো মনে থাকবে বেনজিন সালফোনিক অ্যাসিড। এদের নামগুলো একটু বড়, মনে রাখার চেষ্টা করবে। 1 ক্লোরো, যেমন এটা 1 নম্বর আছে, এটা 2 নম্বরে আছে, তাহলে 2 ক্লোরো কী হবে, 2 ক্লোরো বেনজিন সালফোনিক অ্যাসিড। বোঝা গেছে?
অন্যদিকে এটার নাম কি হবে? তাহলে এটা যদি 1 নম্বর হয় 1 2 3 4 4 ক্লোরো বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। এই হলো সালফোনেশন। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আমরা হ্যালোএরিনসের এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করছি। আমরা এবার খুব ভালো ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া বলবো, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট খুব ভালো, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া অর্গ্যানিক কেমিস্ট্রি বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দু রকম হয়, একটা হলো অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন এক্ষেত্রে কি হয়? অ্যালকিল হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়, যেমন CH3Cl অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে CH3 গ্রুপ এসে প্রবেশ করবে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে এবং অর্থোক্লোরোটোলেন আর প্যারাক্লোরোটোলেন উৎপন্ন হবে। অর্থোক্লোরোটোলেন আর প্যারাক্লোরোটোলেন, এই হলো অ্যালকাইলেশন বিক্রিয়া। অর্থ বৈশানে ক্লোরিন আছে, অর্থোক্লোরোটোলেন এই গ্রুপটা প্রাধান্য পায়, এটা শাখায়ের মতো কাজ করে, প্যারাক্লোরোটোলেন। আমরা যদি অ্যাসাইলেশন দেখি, অ্যাসাইলেশন বিক্রিয়া বলো তো, অ্যাসাইলেশন বিক্রিয়া তাহলে কি হবে? নিশ্চয়ই পারা যাবে, তাই কি না বলো? Cl এর সাথে যদি অ্যাসিটাল ক্লোরাইডের বিক্রিয়া ঘটানো হয় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে অর্থোপ্যারা আইসোমার তৈরি হবে। কেন? কারণ Cl গ্রুপটা অর্থোপ্যারা নির্দেশক, ফলে অর্থ পজিশন এবং প্যারা পজিশনে গ্রুপগুলো প্রবেশ করবে। এই অর্থোক্লোরো অ্যাসিটোফেনন, প্যারাক্লোরো অ্যাসিটোফেনন, নামগুলো মনে রাখার চেষ্টা করবে। একটা নাম অন্তত বলে দিচ্ছি, অর্থোক্লোরো অ্যাসিটোফেনন, প্যারাক্লোরো অ্যাসিটোফেনন। এই হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হ্যালোএরিনসের। মনে থাকবে, খুব সহজ আছে। তাহলে হ্যালোএরিনস ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় হ্যালো গ্রুপটা অর্থোপ্যারা নির্দেশক, যদিও ইলেকট্রন আকর্ষী গ্রুপ, তবু এরা অর্থোপ্যারা নির্দেশক। তোমরা বলতে পারবে -I আর +R হ্যালোজেনের ক্ষেত্রে, এক্সের ক্ষেত্রে কোনটার প্রাধান্য বেশি? -I প্রভাবের বেশি না +R প্রভাব বেশি হ্যালো গ্রুপের ক্ষেত্রে? এবার আমরা হ্যালোএরিনসগুলোর একটু ধাতুর সঙ্গে বিক্রিয়া দেখে নেব, যে এরা যখন বিভিন্ন ধাতুর সঙ্গে যে বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেই বিক্রিয়াগুলোর একটু ট্রেন্ডটা দেখে নিব, এরা কি ধরনের ধাতুর সঙ্গে বিক্রিয়া। প্রথমে আমরা দেখে নিব ধাতুর সঙ্গে বিক্রিয়া। ধাতুর সঙ্গে বিক্রিয়া বোঝা গেছে। 1 নম্বর যেমন সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া, এবং সোডিয়াম ধাতুর সঙ্গে যে বিক্রিয়াটা সংঘটিত হয় সেই বিক্রিয়াটাকে ভিটিক বিক্রিয়া বলা হয়। ভিটিক বিক্রিয়া বোঝা গেছে। ছোট্ট করে যদি স্টেটমেন্টের মতন মনে রাখার চেষ্টা করো, তাহলে আমরা আগেই যদি ভিটিক বিক্রিয়া লিখি তাহলে সুবিধা হবে। ভিটিক বিক্রিয়া অর্গ্যানিক কেমিস্ট্রিতে ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। ভিটিক বিক্রিয়া কার বিক্রিয়া? এটা হ্যালোএরিনসের বিক্রিয়া। মনে রাখবে, ভিটিক বিক্রিয়া হ্যালোএরিনের বিক্রিয়া। বোঝা গেছে। কার উপস্থিতিতে? সোডিয়াম আর ইথারের উপস্থিতিতে। কি উৎপন্ন হয়? বাইফিনাইল উৎপন্ন হয়। বাইফিনাইল গঠন। যেমন দেখো, আমি যদি সোডিয়ামের ক্ষেত্রে, ক্লোরিনের ক্ষেত্রে বা ব্রোমিনের ক্ষেত্রে এই বিক্রিয়াটা দেখাই, যেমন ব্রোমোবেঞ্জিনের ক্ষেত্রে যদি বিক্রিয়াটা দেখাই, সোডিয়াম আর ইথার প্লাস ব্রোমোবেঞ্জিন 2 অণু বিক্রিয়া করবে এবং এখান থেকে এটা বাদ যাবে, ফলে কি তৈরি হবে বলো তো? এই যৌগটা তৈরি হবে, দুটো বলয় ফিউজ হয়ে যাবে এবং একে বাইফিনাইল বলা হয়। বাইফিনাইল বোঝা গেছে। এই হলো ভিটিক বিক্রিয়া। আজকে থেকে মনে রাখতে হবে, অর্গ্যানিক কেমিস্ট্রিতে ভিটিক বিক্রিয়া বলে একটা বিক্রিয়া আছে হ্যালোএরিনস চ্যাপ্টারে। এটা হ্যালোএরিনসের বিক্রিয়া। সোডিয়াম আর ইথারের উপস্থিতিতে দুটো অণু ফিউজ হয়ে যায় এবং উৎপন্ন যৌগটাকে বাইফিনাইল বলে। আমার কথাটা বোঝা গেছে। এবার আমরা চলে যাব আরও অন্য ধাতুর সঙ্গে বিক্রিয়া, যে বিক্রিয়াটাকে ভার্জ-ফিটিক বিক্রিয়া বলে। ভার্জ-ফিটিক বিক্রিয়া।
ভার্সফিটিক। ভার্সফিটিক বিক্রিয়া অর্গানিক কেমিস্ট্রি আর একটা বিক্রিয়া যেটা হ্যালোএরিনস অংশগ্রহণ করে। এক্ষেত্রে মনে রাখবে হ্যালোএরিনের সঙ্গে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া, অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে বলা হয় ভার্চ। দুটো বিক্রিয়া দেখতে পাচ্ছ, দুটো বিক্রিয়া একসঙ্গে জুড়ে আছে, ভার্চ আর ফিটিক, ভার্চ ফিটিক, সেই জন্য হ্যালোএরিনসের সঙ্গে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া। কি সোডিয়াম আর ইথারের উপস্থিতিতে, ইথারের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে। বোঝা গেছে? কি উৎপন্ন হয়? অ্যালকিল বেনজিন উৎপন্ন হয়, অ্যালকিল বেনজিন, অ্যালকিল বেনজিন, অ্যালকিন বেনজিন গঠন হয়। যেমন দেখো, মনে করো ব্রোমোবেনজিন, সোডিয়াম ইথার, এর সাথে C2H5 এর বিক্রিয়া ঘটালাম, এই জায়গাটা বাদ যাবে। দেখো আমরা অন্যভাবেও বিক্রিয়া লিখতে পারি, মনে রাখার সুবিধার জন্য এইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো এই C2H5 ইথাইল বেনজিন, আর এই টাইপের বিক্রিয়াটাকে বলা হয় ভার্সফিটিক বিক্রিয়া। আজকে থেকে মনে রাখতে হবে তাহলে ভার্সফিটিক বিক্রিয়া অর্গানিক কেমিস্ট্রি একটা বিক্রিয়া। কোন চ্যাপ্টারে আছে? হ্যালোএরিন চ্যাপ্টারে। বিক্রিয়াটার মনে রাখার বিষয় কি? হ্যালোএরিনসের সাথে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া। কি উৎপন্ন হয়? অ্যালকিন বেনজিন উৎপন্ন হয়। কোন মাধ্যমে বিক্রিয়াটা ঘটানো হয়? সোডিয়াম ইথার মাধ্যমে। মনে থাকবে? এটা হলো ভার্সফিটিক বিক্রিয়া। এছাড়াও হ্যালোএরিনসের আরেকটা বিক্রিয়া আছে, উলম্যান বিক্রিয়া বলা হয়। মূলত এটা আয়োডোবেনজিনের বিক্রিয়া, আয়োডোএরিন। মনে থাকবে? উলম্যান বিক্রিয়া, উলম্যান বিক্রিয়া। কি এটা? আয়োডোবেনজিনের বিক্রিয়া, আয়োডোবেনজিনের বিক্রিয়া। মনে রাখবে কি দ্বারা? কপার আর তাপ দ্বারা এই বিক্রিয়াটা ঘটানো হয়। কি উৎপন্ন হয়? বাইফিনাইল উৎপন্ন হয়, বাইফিনাইল। যেমন দেখো বিক্রিয়াগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারি। বাইফিনাইল, এই বিক্রিয়াটাকে বলা হয় উলম্যান বিক্রিয়া। ফলে আরেকটা বিক্রিয়া আমরা শিখলাম, উলম্যান বিক্রিয়া, আয়োডোবেনজিনের বিক্রিয়া। কপার আর তাপ দিয়ে যদি বিক্রিয়া ঘটানো হয়, দুটো অণু ফিউজ হয়ে যায়, জোড়া লেগে যায় এবং বাইফিনাইল উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাকে বলা হয় উলম্যান বিক্রিয়া, হ্যালোএরিনসের আরেকটা বিক্রিয়া। আমরা এবার অন্য ধাতুর সঙ্গে বিক্রিয়া দেখব। ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে যদি হ্যালোএরিনসের বিক্রিয়া ঘটানো যায়, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা যৌগ উৎপন্ন হয়। অর্গ্যানিক কেমিস্ট্রিতে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে বিকারক, গ্রিগনার্ড বিকারক উৎপন্ন হয়। ফলে গ্রিগনার্ড বিকারক, এক্ষেত্রে ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া, ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে মনে থাকবে শুষ্ক ইথার মাধ্যমে ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া ঘটালে গ্রিগনার্ড বিকারক উৎপন্ন হয়। গ্রিগনার্ড বিকারক গঠন। এবং দেখো যেমন ব্রোমোবেনজিন যদি হয়, এর সাথে যদি ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া ঘটানো হয় শুষ্ক ইথার মাধ্যমে, শুষ্ক ইথার, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হবে? ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এটা একটা গ্রিগনার্ড বিকারক, এর নাম হলো, এই গ্রুপটা দিয়ে শুরু হবে, ফিনাইল, তারপরে ম্যাগনেসিয়াম,
তারপরে হ্যালোজেনটার নাম লিখব, ক্লোরিন হলে ক্লোরাইড, ব্রোমিন হলে ব্রোমাইড। ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটা একটা গ্রিগনার বিকারক। ম্যাগনেসিয়াম ধাতুর সাথে হ্যালো এরিন্সের বিক্রিয়ায় সব থেকে অর্গানিক কেমিস্ট্রি ইম্পর্টেন্ট যে বিকারকটা গ্রিগনার বিকারক উৎপন্ন হয়, এটা হলো ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া। আমরা পরের বিক্রিয়া যদি দেখি, তোমরা এটা বলতে পারবে, বলো তো এই বিক্রিয়াটা কথা যদি বলা হয় Cl সোডিয়াম ইথার প্লাস Cl CH3, এই বিক্রিয়ার ফলে তৈরি হয় CH3। বলো তো এই বিক্রিয়াটার নাম কি? এই যে বিক্রিয়াটা আমি লিখলাম, বলতে পারবে যে এই বিক্রিয়াটার নাম কি বলো তো? আমরা এবার লিথিয়ামের সঙ্গে বিক্রিয়াটা দেখব। লিথিয়াম ধাতুর সঙ্গে, বোঝা গেছে? যেমন আমরা যদি ব্রোমোবেনজিনের সঙ্গে লিথিয়াম ধাতুর বিক্রিয়া ঘটাই শুষ্ক ইথার মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফিনাইল লিথিয়াম তৈরি হবে। ফিনাইল লিথিয়াম, এই হলো লিথিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া। আর এই হলো ওভারঅল বিভিন্ন ধাতুর সাথে হ্যালো এরিন্সের বিক্রিয়া। আমরা যেটা পেলাম, ভিটিক বিক্রিয়া, বাইফেনল তৈরি হয়। ভার্স-ফিটিক বিক্রিয়া, অ্যালকিল বেনজিন উৎপন্ন হয়। উলম্যান বিক্রিয়া, বাইফেনল তৈরি হয়। ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া, ওটা উলম্যান বিক্রিয়া হলো কপার ধাতুর সাথে বিক্রিয়া। আর ভার্স-ফিটিক হলো সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া। সেই সঙ্গে ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়ায় গ্রিগনার বিকারক, লিথিয়াম ধাতুর সাথে বিক্রিয়া ফিনাইল লিথিয়াম তৈরি হয়। এগুলো বিভিন্ন ধাতুর সাথে হ্যালো এরিন্সের বিক্রিয়াগুলো। এবার আমরা রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত কিছু তথ্য নোটবুকের আকারে মনে রাখার চেষ্টা করব। যেমন আমরা প্রথম যে বিক্রিয়াটা পড়েছিলাম, প্রথম বিক্রিয়াটা অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তো সেক্ষেত্রে মনে রাখবে এসএন বিক্রিয়া, মনে রাখবে এসএন বিক্রিয়ার বিভিন্ন তথ্য বোঝা গেছে। নিউক্লিওফিলিক হ্যালো এরিন্সের মনে রাখবে যে হ্যালো এরিন্সের এসএন বিক্রিয়া, হ্যালো এরিনের এসএন বিক্রিয়ার বিভিন্ন তথ্য। সেক্ষেত্রে প্রথম তথ্য যেটা মনে রাখবে যে NO2 গ্রুপের মতো ইলেকট্রন আকর্ষী গ্রুপ বলয়ের অর্থোপেরা অবস্থানে উপস্থিত থাকলে এসএন বিক্রিয়া দ্রুত ঘটে। এই তথ্যটা বলতে চাইছি যে NO2 গ্রুপের মতন ইলেকট্রন আকর্ষী গ্রুপ যদি অর্থোপেরা পজিশনে অবস্থান করে, তাহলে যে বিক্রিয়াটা সহজে ঘটছিল না সেই বিক্রিয়াটা অনেক দ্রুততার সঙ্গে ঘটে। কেন ঘটে বলো তো? কারণ হিসাবে আমরা মনে রাখতে পারি যে NO2 গ্রুপ প্লাস আর প্রভাব দ্বারা বলয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, বোঝা গেছে? আর এর ফলে কি হয়, বলয় নিউক্লিওফাইল এর সঙ্গে বিক্রিয়ায় সক্রিয় হয়। যেহেতু বোঝা গেছে, যেহেতু আর প্রভাব দ্বারা NO2 গ্রুপ আর প্রভাব দ্বারা বলয়ের ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে, ফলে বলয় নিউক্লিওফাইলের সঙ্গে বিক্রিয়া করার জন্য সক্রিয় হয়ে ওঠে। এছাড়াও কি হয় বলো তো, অন্তর্বর্তী যে যৌগটা তৈরি হয়, অন্তর্বর্তী যৌগ কি হয় বলো তো? অন্তর্বর্তী যৌগ রেজোনেন্স দ্বারা
স্থিতিশীলতা লাভ করে, স্থিতিশীলতা লাভ করে। এ কারণে NO2 গ্রুপ যদি অর্থ বা প্যারা পজিশনে উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হয়, বিক্রিয়ার সক্রিয়তা অনেক বেড়ে যায়। কারণ বলে দিলাম, NO2 গ্রুপের প্লাস আর প্রভাবের ফলে কি হয়, বলয়ের ইলেকট্রনের ঘনত্বের বৃদ্ধি ঘটে। সেই সঙ্গে মনে রাখবে বলয় এবার নিউক্লিওফাইলের সঙ্গে বিক্রিয়া করার জন্য সক্রিয় হয়ে ওঠে। এছাড়া যে অন্তর্বর্তী যৌগটা তৈরি হয় সেটা রেজোন্যান্সের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করে। এ কারণে অর্থ বা প্যারা পজিশনে যদি NO2 গ্রুপ উপস্থিত থাকে তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু দ্রুততার সঙ্গে ঘটে। আমরা একটু দেখে নিব কিভাবে বলয়ের সক্রিয়তাটাকে NO2 গ্রুপ বৃদ্ধি ঘটাচ্ছে। ঠিক আছে, যেমন দেখো Cl OH দ্বারা যখন এখানে আক্রমণ করবে তখন এটা এখানে চলে আসবে। দেখো আমি প্যারা পজিশনে একটা নাইট্রো গ্রুপ নিলাম, বোঝা গেছে। এরপরে কি হবে, রেজোন্যান্সের মাধ্যমে স্থিতিশীলতা বাড়তে থাকবে। দেখো এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, ফলে পরে রেজোন্যান্স স্ট্রাকচারগুলো অঙ্কন করতে শিখতে হবে। কেমিস্ট্রি পড়ব, রেজোন্যান্স গঠন পারবো না, এটা কখনো বাঞ্ছিত নয়। ফলে গঠন কিন্তু ড্র করতে শিখতে হবে। এইভাবে চলে আসলো, পরের ধাপে এটা এখানে দ্বিবন্ধন হবে, এটা এখানে চলে আসবে। এইভাবে ক্রমান্বয়ে NO2 গ্রুপটা রেজোন্যান্সের মাধ্যমে এনায়নটার স্থিতিশীলতা লাভ করবে। এইভাবে কিন্তু ক্রমান্বয়ে চলতে থাকবে। এই কারণে প্যারা পজিশনে যদি NO2 গ্রুপ থাকে তাহলে অন্তর্বর্তী এনায়নটার স্থিতিশীলতা বৃদ্ধি পায়। এছাড়া বলয় প্লাস আর প্রভাব দ্বারা বলয়ের NO2 গ্রুপ প্লাস আর প্রভাব দ্বারা বলয়ের ইলেকট্রন ঘনত্বের বৃদ্ধি ঘটায়। ফলে বলয়টা নিউক্লিওফিলিক দ্বারা সহজে আক্রান্ত হয়, অর্থাৎ সহজে নিউক্লিওফাইলের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে। একই রকম যদি অর্থ পজিশনে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু বিক্রিয়া হার বৃদ্ধি পাবে, কারণ অর্থ পজিশনে থাকা NO2 গ্রুপটাও রেজোন্যান্সের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করে। কিন্তু মেটা অবস্থানে যদি থাকে, মেটা আইসোমার, সেক্ষেত্রে কিন্তু হবে না। মেটা আইসোমারের ক্ষেত্রে বিক্রিয়া প্রায় ঘটেই না, বিক্রিয়া প্রায় ঘটে না। কেন? মেটা আইসোমারের ক্ষেত্রে কি ঘটে, মেটা আইসোমারের ক্ষেত্রে কি হয়, এনায়ন রেজোন্যান্স দ্বারা, অর্থাৎ NO2 গ্রুপ কি, এনায়ন ও NO2 গ্রুপ রেজোন্যান্সে অংশগ্রহণ করতে পারে না, রেজোন্যান্সে অংশ নেয় না। বোঝা গেছে? অর্থাৎ মেটা পজিশনে যদি NO2 গ্রুপ থাকে তাহলে সেটা কিন্তু রেজোন্যান্সে অংশগ্রহণ করতে পারে না, কারণ নেগেটিভ আয়ন আর NO2 গ্রুপ কনজুগেশনে থাকে না, এরা কনজুগেশনে থাকে না, কনজুগেশনে থাকে না। বোঝা গেছে? কিভাবে? অন্যভাবে এরা কি করে মনে রাখবে, তবে মনে রাখবে যে বলয়ের দ্বিবন্ধন রেজোন্যান্স দেখায়। বোঝা গেছে? এছাড়া NO2 গ্রুপ কি করবে, NO2 গ্রুপ -I প্রভাব দ্বারা স্থিতিশীলতা প্রদান করে। আর এজন্য কি হয় বলতো, এজন্য বেনজিন অপেক্ষা কিন্তু বেশি হবে। আবার বলছি, এজন্য কি হবে, এজন্য SN বিক্রিয়াটা কি হবে, SN বিক্রিয়া এই ক্লোরোবেনজিন অপেক্ষা মেটাক্লোরোবেনজিনের বেশি হবে। অথবা প্যারা আইসোমারের মতন হবে না ঠিকই, কিন্তু এর তুলনায় বেশি হবে।
NO2 গ্রুপ রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারবে না ঠিকই, কিন্তু A- প্রভাব মনে থাকবে এবং বলয়ের দ্বিবন্ধনজনিত রেজোনেন্স এই ঘটনাগুলো দ্বারা কিন্তু এর স্থিতিশীলতা বৃদ্ধি পায়। সে কারণে মেটা পজিশনে যদি NO2 গ্রুপ থাকে তাহলে সেটা অথবা প্যারা পজিশনের সমান সক্রিয় না হলেও সেটা কিন্তু ক্লোরোবেনজিন অপেক্ষা দ্রুত নিউক্লিওফিলিক কিন্তু কী করবে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করবে। সেই সঙ্গে আরও একটা তথ্য মনে রাখার চেষ্টা করবে, সেই তথ্যটা হলো যে যদি দুটি NO2 গ্রুপ থাকে, দুটি NO2 গ্রুপ থাকলে মনে থাকবে, যদি দুটো NO2 গ্রুপ থাকে, দুটি NO2 গ্রুপ থাকলে মাত্র 90 ডিগ্রি সিতে ও তিনটি NO2 গ্রুপ থাকলে সোডিয়াম হাইড্রোক্সাইড ছাড়া জলের উপস্থিতিতে মাত্র 50 ডিগ্রি সিতে বিক্রিয়া ঘটে। বোঝা গেছে কত তীব্রতা বৃদ্ধি পায় বলো, NO2 গ্রুপের উপস্থিতিতে সক্রিয়তা কতটা বৃদ্ধি পাচ্ছে। দেখতে পাচ্ছ, দুটো যদি থাকে তাহলে মাত্র 90 ডিগ্রি সিতে বিক্রিয়াটা ঘটে। এবার তিনটা যদি NO2 থাকে তাহলে ক্ষার লাগবেই না, ক্ষার ছাড়াই জলের উপস্থিতিতে বিক্রিয়াটা মাত্র 50 ডিগ্রি সিতে সম্পন্ন হয়। ফলে এই বিক্রিয়া দুটো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। যেমন দেখো Cl NO2 এর সাথে যদি আমি বিক্রিয়া ঘটাই সোডিয়াম হাইড্রোক্সাইড 90 ডিগ্রি সিতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে, এই যৌগটা উৎপন্ন হবে। অন্যদিকে আরেকটা বিক্রিয়া যদি মনে রাখি, যদি তিনটা গ্রুপ উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু জলের উপস্থিতিতে বিক্রিয়াটা মাত্র 50 ডিগ্রি সিতেই সম্পন্ন হবে। ফলে NO2 গ্রুপের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বলের সক্রিয়তা কিন্তু বৃদ্ধি পায়। এই দেখতে পাচ্ছ, এই তথ্যটা কিন্তু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা মনে রাখার চেষ্টা করব। সেই সঙ্গে আরেকটা হ্যালো এরেন্সের তথ্য আমরা মনে রাখার চেষ্টা করব, সেটা হলো যে জৈব হ্যালো যৌগগুলোতে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। জৈব হ্যালো যৌগগুলো যে আছে, সেই জৈব হ্যালাইডগুলোতে 3 ধরনের হ্যালোজেনের উপস্থিতি আমরা বিবেচনা করি। বোঝা গেছে এই কথাটা কি? জৈব হ্যালাইডে 3 প্রকার হ্যালোজেন থাকে। 3 প্রকার হ্যালোজেন হয়, মনে রাখবে 3 প্রকার হ্যালোজেন হয়। প্রথম প্রকার যেটা, সেটা হলো আয়নীয়, আজকে থেকে মনে রাখবে আয়নীয় হ্যালাইড। বোঝা গেছে কথাটা? এরা কি করে, যে হ্যালাইডগুলো ঠান্ডা অবস্থায় AgNO3 এর সঙ্গে AgCl এর সাদা অদক্ষেপ তৈরি করে। সাদা অদক্ষেপ কোন হ্যালোজেনগুলো? এই হ্যালোজেনগুলোর উদাহরণ মনে রাখবে, যেমন N2Cl এর হ্যালোজেন, এই টাইপের হ্যালোজেনগুলো। বোঝা গেছে? যেমন R4N+X- টাইপের হ্যালোজেনগুলো, এই হ্যালোজেনগুলো আয়নীয় টাইপের হয়। এরা কি করে, ঠান্ডা অবস্থাতেই AgNO3 সঙ্গে বিক্রিয়া করে AgCl এর সাদা অদক্ষেপ ফেলতে পারে। ফলে এই টাইপের হ্যালোজেনগুলোকে বলা হয় আয়নীয় হ্যালোজেন। মনে থাকবে তো? আমরা দ্বিতীয় ক্যাটাগরি যদি দেখি, লেবাইল হ্যালোজেন। লেবাইল হ্যালোজেন কাদেরকে বলা হবে? যারা গরম অবস্থায় কি করবে, যারা গরম অবস্থায় AgNO3 সঙ্গে বিক্রিয়া করবে এবং AgNO3 সঙ্গে বিক্রিয়া করে সাদা অদক্ষেপ তৈরি করে। পার্থক্যটা নিশ্চয়ই তাহলে বোঝা গেছে। এরা উদাহরণ, এই টাইপের হ্যালোজেনের যদি উদাহরণ বলা হয় তাহলে উদাহরণগুলো মনে রাখবে। যেমন এই টাইপের হ্যালোজেনের উদাহরণ হলো বেনজাইল হ্যালোজেন। এই টাইপের উদাহরণ হলো যেমন এলাইল হ্যালোজেন। এই টাইপের হ্যালোজেনগুলো লেবাইল হ্যালোজেন বলে।
মনে থাকবে তো? এরা হলো আয়নীয় হ্যালোজেন, এরা হলো আয়নীয় হ্যালোজেন। এবং এখানে এক্স দিতে পারি, যাই দিতে পারি, এক্স দিয়ে দিলাম, বুঝে গেছে? এবং এরা হলো কি টাইপের হ্যালোজেন? এরা হলো লেবাইল হ্যালোজেন। এরা গরম অবস্থায় AgNO3 সঙ্গে সাদা আদক্ষেপ তৈরি করবে, ঠান্ডা অবস্থায় করতে পারবে না। আরেক ধরনের হ্যালোজেন আছে যাদেরকে নিষ্ক্রিয় হ্যালোজেন বলা হয়। কোনগুলোকে নিষ্ক্রিয় হ্যালোজেন বলা হবে বলো তো অর্গানিক কেমিস্ট্রিতে? সেই হ্যালোজেনগুলো যারা উপরের বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, যারা উপরের বিক্রিয়াগুলোতে সাড়া দেয় না, উপরের বিক্রিয়ায় সাড়া দেয় না, এরা অর্থাৎ এরা সাদা অদক্ষেপ উৎপন্ন করবে না। এই কথা বোঝা গেছে? এরা কিন্তু উপরের বিক্রিয়ায় সাদা অদক্ষেপ উৎপন্ন করবে না, ঠিক আছে? এই টাইপের হ্যালোজেন কোনগুলো? এই টাইপের হ্যালোজেন হলো সরাসরি বলয়ের সাথে যুক্ত হ্যালোজেন, বা এই টাইপের হ্যালোজেন মনে থাকবে সরাসরি অথবা ভিনাইল হ্যালোজেন। এই হ্যালোজেনগুলো কিন্তু এই ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। বোঝা গেছে? এবার তোমরা তাহলে বলতে পারবে, বলো তো, যদি বলা হয় এটা ক্লোরোবেনজিন আর এটা হলো বেনজাইল ক্লোরাইড, এদের মধ্যে কোনটা AgNO3 সঙ্গে বিক্রিয়ায় সাদা অদক্ষেপ ফেলবে? বলতে পারবে এদের মধ্যে, এই দুটার মধ্যে কোনটা AgNO3 সঙ্গে বিক্রিয়ায় সাদা অদক্ষেপ উৎপন্ন করবে? এই হলো আজকের আলোচনা, হ্যালোএরিনসের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। বোঝা গেছে তো? ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবে, ভিডিওটা শেয়ার করতে বলবে, সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। আমরা পরের ক্লাস নিয়ে আবার ফিরে আসব। আজকে এই পর্যন্তই।